নিজেরা ঘরের দিকে করছে না গো। আমার পূর্বপুরুষ সকলেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেছে বাণিজ্য করে। তাই আমিও মনস্থির করেছি অতি শীঘ্রই সিংহল দিকে আমিও বাণিজ্য যাত্রায় যাব। তাই শোনো বন্দী সেনাপতি সৈন্যগণ, তোমরা আমার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত করে দেবে এবং যে শব্দ আমি নিয়ে যাবে সিংহল দিকে বাণিজ্য করার জন্য সেই শব্দ তোমরা সাজিয়ে দেবে আমার শব্দ ডিঙ্গা তৈরিতে। হ্যাঁ মহারাজ, এই মহারাজ আপনার একটা চূড়ান্ত আমি বললাম আপনার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত করার জন্য আমরা এখনই আপনার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত করে দিচ্ছি। প্রস্তুত করার জন্য আর এদিকে ধনপতি সোনাগরের প্রথম মিস্ত্রি রহনা তার সঙ্গীদেরকে নিয়ে নিজের আত্মসানে দিয়ে করছে করুলিয়া
করে মাতে
আমার একটা কথা তুমি শোনো, বলো বলো স্বামী দেবতা আমার, তুমি আমায় কি বলতে চাও বলো। শোনো না, তুমি তো জানো আমার পূর্বপুরুষ সকলেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেছে বাণিজ্য করে, তাই আমি আমার স্থির করেছি অতি শীঘ্রই আমি শীতল দিতে বাণিজ্য যাত্রায় যাবো। অবশ্য স্বামী দেবতা আমার, আমি চাই না তুমি মেয়ে মানুষের দেবকে সারা জীবন অন্ধকার হয়ে সারা জীবন করে থাকো। আমিও চাই তুমিও বাণিজ্য করতে যাও, কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় খুললে না আমাদের পঞ্চম মাসের গর্ভবতী, তারপর সন্তান প্রসব হোক, তারপর তার মুখ থেকে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের সংবাদ তুমি আমায় শোনালে না, কি আনন্দের সংবাদ তুমি আমায় শোনালে না। যে আনন্দের সংবাদ শোনার জন্য দীর্ঘদিন যাবৎ আমার কর্ণপ্রহর অপেক্ষা করেছিল, সেই আনন্দের সংবাদ তুমি আমায় এতদিন পরে কেন শোনালে না। আজ পঞ্চম মাস যাবৎ কেন তুমি শোনাও নিল না, তোমার এই আনন্দ সংবাদ শোনাও। আমি কিছুতেই জানতে পারছি না লোহনা। ডাকতে দেখো, ডাকতে দেখো, আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে রয়েছে লোহনা, আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে রয়েছে। আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য। ওদের স্বামী দেবতা আমার, মা মঙ্গলচন্ডীর দয়ায় খুলল না আমাদের পঞ্চম মাসের গর্ভবতী। এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। শোনো লোহনা, আমি দেখছি তুমি বারবার মা মঙ্গলচন্ডীর কথা বলছো। তবে কি তোমরা গোপনে আমার রাজপ্রসাদে মা মঙ্গলচন্ডীর পূজা শুরু করেছ। আমি হলাম শিবের উপাসক, সে ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। শোনো লোহনা, কোথায় কোথায় রয়েছে খুললে না, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ওই তো অন্তঃপুরে ভজন স্থাপন করে মা মঙ্গলচন্ডীর পূজায় রত রয়েছে। শোনো শোনো খুললে না, তুমি তোমার এই পূজা করতে হলো, আমি তোমার স্থাপন করা হচ্ছে। আজকে আমি
করলে কেন স্বামী দেবতা আমার? শোনো শোনো রহনা, কোনটা শুভ কোনটা অশুভ তা আমি ঠিক জানি। তুমি আমাকে শুভ শুভ বুঝাবে না। শোনো রহনা, আমি তোমার হাতে রাজ্যের ভার অর্পণ করে দিয়ে আমি চললাম সিম্বল দ্বীপে বাণিজ্য যাত্রায়। আর একটা কথা মনে থাকে যেত, যদি কল্যাণার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখলে তুমি সীমন্ত, এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখলে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি রহনা, আমি এখন আসি। তুমি আমার স্বামী ভুলের জন্য আমার স্বামীকে তুমি রক্ষা করো না, আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার স্বামী হয়ে তোমার স্বামী করো ক্ষমা প্রার্থী, আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি রক্ষা করো। চলো বোধ ভুলল না, আমরা ফিরে যাই ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে রাখি মারার জন্য গণপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরি গভীর সমুদ্রে তলিয়ে গেছে। ওদিকে গণপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহল দ্বীপে রাজা লুণ্ঠন করে গণপতি সদাগরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। ওদিকে দেখার সময় 10 মাস 10 দিন পর কল্যাণার গর্ভে ফুটফুটে এক সন্তানের জন্ম হয়েছে। নাম হয়েছে তার সীমন্ত। সীমন্ত আজকে 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে ধরে রাজপ্রসাদের দিকে পড়ছে তোমার ভোলা যাইবে, তোমার ভোলা যাইবে আকাশে তারা শ্রীমন্তের ভুল ভাই আপনাদের আলোচনা ভাষিত মহানগরকে যিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবে সে হল পক্ষ থেকে জেলার সুনাম ধন্য জনপ্রিয় শিল্পী নৃত্যশিল্পী রাজীব কুমার বেদিয়া।
তোমার
জিজ্ঞাসা করতে হবে। আমি জানবো আমার মায়ের কাছ থেকে কে আমার গর্ব দাঁড়িয়ে মা, কোথায় রয়েছে আমার পিতা, নাকি সত্যি আমি জানো সন্তান। কিন্তু কিন্তু মাকে তো আমি দেখতে পাচ্ছি না। না না, মাকে আজ আমি দেখে নেবো, যেমন করেই হোক মায়ের কাছ থেকে আজ আমাকে জানতেই হবে কে আমার গর্ব দাঁড়িয়ে মা। কোথায় কোথায় রয়েছে জেনে তুমি মা গো? চল অন্তপুরে চল, আমি তোর জন্য নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি। চল অন্তপুরে চল। মাগো মাগো জননী আমার, আমি তোমার হাতে তৈরি ব্যঞ্জন তো দূরের কথা মা, আজ আমি তোর পর্যন্ত গ্রহণ করবো না মা। ওরে পুত্র, ওরে পুত্র, তুমি কেন বলছিস বাচ্চা? বললা বাচ্চা কাজ করেছিস, কি হয়েছে বল? কেউ কি তোকে কিছু বলেছে? মাগো মাগো জননী আমার, কেউ যদি একজন আমাকে কিছু বলতো তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বলতাম মা। কিন্তু প্রতিনিয়ত আমার স্কুলের সহপাঠীরা আমাকে যারা এমন তোমাকে তারা কোন বলতে ওরে পুত্র, কি কথা শোনাবিস বাচ্চা তুই? মাগো মাগো জননী আমার, তাই তো আমি তোমার কাছে জানতে চাই মা, সত্যি কি আমি জানো সন্তান? বলো না মা, বলো না মা, কে আমার গর্ব দাঁড়িয়ে? ওরে পুত্র, ওরে পুত্র, বললো না হলে তোর গর্ব দাঁড়িয়ে মা। মাগো মাগো, তাই যদি হয়ে থাকে মা, তাহলে বলে দেবা আজ 14টা বছর আমার পূর্ণ হলো, এখন পর্যন্ত আমি আমার পিতার মুখ করলাম না। ওরে পুত্র, ওরে পুত্র, আজ 14 বছর যে জ্বালা আমি বুকের ভিতর চাপা দিয়ে রেখেছিলাম, সেই জ্বালা তুই আজ আবার আমাকে মনে করিয়ে দিবি বাচ্চা। তুই যদি 50 মাসের গর্ভে ছিলিস বাচ্চা, সেদিন তোর পিতা গেছে শিকল দিতে বাণিজ্য করার জন্য, আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ কেউ বলে তার শব্দ দেবতা তৈরি নাকি সমুদ্রে ডুবে গেছে। আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি শিকল দিতে রাজা অন্ধকার কারাগারে বন্দী করে মাগো মাগো জননী আমার, তোমার দুঃখ মনে করার জন্য, তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য আমি যাবো আর শিকল দিতে। তুমি আমার আশীর্বাদ করে দেবে, আমি যেন আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করতে পারি জননী, আমি যেন আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করতে পারি। মাগো তোমার মনে মাগো মাগো তোমার মনে ভালো বাবা তোমার পৃথিবীতে
এখন এই হয়েছে তুই বাড়ি জায়গাটা কি বল আমি যাবো না। আরে যাবো আশীর্বাদ করে দিলি আমি যেন আমার মনে পূর্ণ করতে পারি আমি যেন আমার মনোকামনা পূর্ণ করতে পারি। এভাবে কাটিসটা বাচ্চা এভাবে কাটিসটা তুই বুঝে পেলে তোর নয়নের জল বুঝে পেলে তোর নয়নের জল কাটিস না আমি যাবো তুমি আমার আশীর্বাদ করে দেবে তোমার আশীর্বাদ যদি আমার বর্ষতে থাকে তাহলে অবশ্যই আমি তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনবো মা অবশ্যই আমি তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনবো। তোকে আমরা ভালোবাসি আরে তুমি আমায় 10 রাত 10 দিন গর্বে ধারণ করে তুমি আমায় বড় করে তুলেছে তাই তোমার কোলে মাথা রেখে আমি পৃথিবীর সর্বস্ব খুঁজে পাই না তাই তো আমি পৃথিবীর কাছে করে ভিক্ষা করে বলি না এই পৃথিবীতে যদি পুনরায় ফিরে আসি না তাহলে যেন তোমার গর্বেই আমার জন্ম হয় না তাহলে যেন তোমার গর্বেই আমার জন্ম হয়। ওদিকে জীবন্ত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিংহল দ্বীপের দিকে যাত্রা করলো আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজের হাসপাতালের দিকে করছেন
রাজ্যের ধন সম্পদের লোভে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে বহু রাজা ছুটে এসেছে বাণিজ্য করার জন্য। কিন্তু তোমরা তো জানো আমার রাজ্যে আমি কাউকে বাণিজ্য করতে দিইনি। হয় তাদেরকে আমি হত্যা করেছি, নতুবা তাদেরকে আমি অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছি। তাই আমি দিন দিন আজকে ধনপতি কুবেরের চেয়েও বেশি ধনধানী হয়ে উঠেছি। তোমরা অতি সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যেন কোনো গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, আমরা অবশ্যই সতর্ক হয়ে প্রহরা দেবো মহারাজ। আমরা অবশ্যই সতর্ক হয়ে প্রহরা দেবো, অবশ্যই আমরা সতর্ক হয়ে প্রহরা দেবো। ওরে ওরে দ্বারপাল ঘরে তোমরা আমায় যেতে দাও, আমি মহারাজের কাছে যাবো। তোমরা আমায় ছেড়ে দাও। না, তোমাকে কিছুতেই আমরা ছেড়ে দেবো না। বলো বলো তোমার কি বা পরিচয়? ওরে দ্বারপাল ঘর, বহু আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি মহারাজের কাছে দেখা করার জন্য। ছেড়ে দাও আমাকে, আমি মহারাজের কাছে যাবো। সেনাপতি শুনতে পাচ্ছ? আমার রাজপ্রসাদের বাইরে পিছিয়ে যেতে চিৎকার চেঁচামেচি। যাও তোমাদেরকে নিয়ে কোনো বিপদের শব্দ ধ্বনি আসে। মহারাজ, এই যুবক জোর করে আমাদের রাজপ্রসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। তারপর গণেকে বাধা দিলে এ তাদের সঙ্গে মধ্যে পায়ে বেঁধে যায়, এমনকি তাদের সঙ্গে হাঁটাহাঁটি পর্যন্ত হয় মহারাজ। বলো যুবক, কি বা তবু নাম, কোথায় তবু ধাম, কি বা এত সিংহল দিকে তোমার আগমন? মহারাজ নাম্বর সীমন্ত ধাম উজ্জয়িনী বাণিজ্য করার লাগে সিংহল দিতে আসিয়াছি আমি। কি বললে সিংহল দিতে তুমি বাণিজ্য করতে এসেছো বাংলা থেকে? পারবে তুমি আমাকে কর দিতে? নিশ্চয়ই দেবো মহারাজ, নিশ্চয়ই দেবো। বাণিজ্য করতে গেলে কর অবশ্যই দিতে হয়, আমি তখন যাবো। শোনো যুবক, সত্যি করে বলো আসার পথে তুমি কোথাও কি কোনো আশ্চর্যের ঘটনা দেখেছো? হ্যাঁ মহারাজ, মনে পড়েছে মহারাজ। আসার সময় আমি সমুদ্রে কমলের কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। আচারে যুবক, তুমি আমায় হাঁটারে সমুদ্রে কোনোদিন কমল হতে পারে না, তার উপর তুমি কামিনী রূপ দর্শন করেছ। শোনো যুবক, তুমি যদি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি না পারো, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে তোমার, প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে তোমার। জানি যুবক, তুমি ঘুরি মিথ্যা কথা বলেছ। তুমি আমাকে পারলে না তো কমলে কামিনী রূপ দর্শন করাতে। এরপর তোমার পরিণতি কি হবে জানো? আমি তো প্রথমেই বলেছি প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে। শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই যুবককে তোমরা ব্যবসাঘাত করতে নিয়ে যাবে উত্তর মতানে নিয়ে গিয়ে এর কাঁটা মুন্ড তোমরা নিয়ে আসবে জল্লাদের কাছ থেকে। এর কাঁটা মুন্ড তোমরা নিয়ে আসবে জল্লাদের কাছ থেকে।
তোমরা আমার একটু জল দিয়ে আমার জীবনে দান করো না, তোমরা আমার একটু জল দিয়ে আমার জীবনে দান করো। জল জল দেবো তোমাকে আমরা, তোমাকে আমরা জল দেবো। মহারাজের নির্দেশ, মহারাজের নির্দেশ তোমাকে, তোমাকে তোমার কাটা বন্ধ আমাদেরকে নিয়ে যেতে হবে, তোমার কাটা বন্ধ আমাদেরকে নিয়ে যেতে হবে, তোমার কাটা বন্ধ আমাদেরকে নিয়ে যেতে হবে। ওরে বলছি, ওরে সেনাপতি, তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? দয়া মায়া, দয়া মায়া আমাদের মনে নেই। মহারাজের নির্দেশ, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। শোনো শোনো মন্ত্রী সেনাপতি জনগণ, এই যুবক কিছুতেই শুনবে না। যাও তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়ে এসো, তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়ে এসো। পালিয়ে কিছুতেই বাঁচতে পারবে না, এই জল্লাদের হাত থেকে পালিয়ে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। মহারাজের নির্দেশ, তোমার কাটা মুন্ড নিয়ে যেতে হবে আমাকে, তোমার কাটা মুন্ড নিয়ে যেতে হবে আমাকে। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? জল্লাদ, তুমি আমার ছেড়ে দাও না জল্লাদ, আমি ফিরে যাবো, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। তুমি আমার ছেড়ে দাও না জল্লাদ, আমি ফিরে যাবো, ফিরে যাবো। মহারাজের নির্দেশ অমান্য করলে আমারও হয়তো মুন্ড ছদল হতে পারে, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না যুবক, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, ছেড়ে দাও না, আমি ফিরে যাবো আমার মাতার কাছে, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। না, ওরে জল্লাদ, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? জল্লাদ, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? মেরো নাম মেরো নাम তুমি আমার প্রাণে বেরোনে জল্লাদ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ফিরে যাবো আমার মাতার কাছে, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। তুমি ছেড়ে দেবো, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, আমি তোমার দুটি পায়ে পড়ি জল্লাদ। ওরে
মৃত্যুর পূর্বে আমি তোমার সেই শিক্ষা জানতে চাই, মৃত্যুর পূর্বে আমি তোমার সেই শিক্ষা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার অর্থাৎ এবার বাবাই বলেছিল যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে মা বাপের প্রতিকে স্মরণ করি, মা বাপের প্রতি অবশ্যই করে রক্ষা করবে, মা বাপের প্রতি অবশ্যই করে রক্ষা করবে। কোথায় কোথায় রয়েছে তুমি বিপদে আসেনি মা বাপের প্রতি, তুমি আমার একবার দেখা যাও না, এই বিপদে নিয়ে তুমি আমার একবার দেখা যাও। খরচে পড়ে গেল, কোন বারবার আমাকে আঘাত করছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি কোনো বিড়ি বিড়ি করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। পারবো না আমি এই যুবককে হত্যা করতে। যাও যাও তোমরা অতি শীঘ্র মহারাজকে ডেকে নিয়ে তো মহারাজ
এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ। কেন কেন জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না মহারাজ? মহারাজ ওই যে দেখুন মহারাজ, আমি ওই যুবককে হাড়ি কাছে তুলে দিয়েছি মহারাজ। যেই না আমি ওকে হত্যা করতে গেছি অমনি আমার হাতের থেকে আমার তরবারি করতে পড়ে গেল মহারাজ। আমাদের শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কি যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে মহারাজ। পারবো না মহারাজ। কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে মহারাজ, কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে। শোনো শোনো বুড়ি, কিবা হেতু এসেছে উত্তর মশানে বলো, নতুবা তোমাকেও আমরা তুলে দেবো হাড়ি কাছে। পারবো না মহারাজ, এই বুড়িকে আমরা কিছুতেই হাড়ি কাছে তুলে দিতে পারবো না। কোন শক্তি আমাদের তো বারবার আঘাত করছে মহারাজ। ঠিক বলেছো সেনগণ, আমারও তো ঠিক তাই মনে হচ্ছে, আমাকে কোনো অলৌকিক শক্তি আঘাত করছে। বলো আজ এই বুড়ির কাছে তার আসল পরিচয় আমরা জানবো। বলো বলো বুড়ি, তোমার আসল পরিচয় কি বলো? এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক কোনো অন্যায় করেনি, এই যুবক কোনো ভুল করেনি। না না বুড়ি, ওই যুবক আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। ও আমাকে ঘুরি ঘুরি মিথ্যা কথা বলেছে। শোন রাজা শনিবার, তোর এই পাপ চক্ষু দিয়ে তুই কিছুতেই কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। তুই বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, বহু নিরপরাধ মানুষকে অন্ধকার কারাগারে ভর্তি করে রেখেছিস। তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, তুই অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্ত করে দে, এই যুবককে ছেড়ে দে। অন্ধকার কারাগারে যুবকের পিতা রয়েছে, আজ পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে উত্তর মশানে আমি তোমার আসল রূপ দর্শন দেব। দেবে বুড়ি, দেবে তুমি তোমার আসল রূপ দর্শন। যাও যাও মন্ত্রী সেনাপতি সেনাগণ, অন্ধকার কারাগারের দ্বার উন্মোচন করে দেবে, আর সেই সঙ্গে এই যুবকের পিতাকে নিয়ে আসবে। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে এই বুড়ির আসল রূপ দর্শন করব, এই বুড়ির আসল রূপ দর্শন করব। আজ আমি এই যুবককে ছেড়ে দিলাম। মহারাজ আমাকে উত্তর মশানে কেন নিয়েছেন মহারাজ? তুমি কি আমাকে প্রাণ বাঁচতে দেবেন না মহারাজ? তুমি কি আমাকে প্রাণ বাঁচতে দেবেন না? শোনো শোনো বন্ধু, আজ অতি আনন্দের দিন তোমার। আজ তোমার পুত্র এসেছে, আজ আমি তোমাকে আজ মুক্ত করে দিলাম। আজ তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তোমাদের হাত ধরে আমি আজ কমলে কামিনী রূপ দর্শন করবো। খুলে দাও, তোমরা আমার বন্ধুর শৃঙ্খল মুক্ত করে দাও, তোমরা আমার বন্ধুর শৃঙ্খল মুক্ত করে দাও। কি বললে মহারাজ? কমলে কামিনী? হ্যাঁ, মনে পড়েছে মহারাজ, আপনার সময় আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছিলাম। কিন্তু আমি যে পাপ করেছিলাম, মা মঙ্গল চণ্ডীর ঘটে ঘটাঘাত করেছিলাম, তাই তো আমার এই পরিণতি। এই যে তোমার পুত্র এসেছে সীমন্ত, আজ আমি তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে কমলে কামিনী রূপ দর্শন করব। কি বললে সীমন্ত এসেছে? হ্যাঁ, মনে পড়েছে। আর তার সময় আমি বলেছিলাম আমার যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার নাম রাখবে তুমি সীমন্ত। এসে পুত্র আমার হৃদয় ভক্ত দ্বারা দিয়ে আজ আমরা পিতা পুত্রে কমলে কামিনীর পূজা করব। আজ আমরা পিতা পুত্রে মিলে মা মঙ্গল চণ্ডীর শরণাপন্ন। Oh,
জনগণের